আজকের যাত্রা নবাব ওয়াজেদ আলী, রচনা সরকার মুমতাজ উদ্দিন, প্রযোজনা হাবিবুর রহমান জালাল, যাত্রানুষ্ঠান নবাব ওয়াজেদ আলী। নারী সততই মৃদু লজ্জাশীলা, অন্তঃপুরচারিণী। পুরুষ যা বলে তাই করে যায়, কথাটি বলে না, প্রতিবাদ করে না, চোখ তোলে না। কিন্তু নারী যদি ফনা বিস্তার করে তাহলে সে ভয়ঙ্কর। তখন তার কাছে শিশুর মতো ক্রন্দন করেও নিষ্কৃতি পায় না কেউ। এই যে বেগম। হাজরাত, তোমাকে অস্থির বলে মনে হচ্ছে। সে আপনার জন্য জাহাপানা। আমার জন্য? স্পষ্ট করে বলবো তা পারি না। যে কাজ করতে পারি কিন্তু সে কথা উচ্চারণ করতে পারি না। বলতে গেলেই কে যেন হঠাৎ গলা চেপে ধরে, যা করতে গেলে বাধা আসে, পিছু হটা যায় না। অতি সহজ অথচ অতি ভয়ঙ্কর। ভয়ঙ্কর? হে জনাব, ভয়ঙ্কর অন্ধকার, ভারী অন্ধকার। যে অন্ধকার ঠেলে মানুষ এক পা এগোতে পারে না, তেমনি অন্ধকার। এই তুমি কি বলছো? হ্যাঁ জনাব, যেখানে সব প্রতিহিংসার অবসান, সব কাকুতির, সব বিবেচনার শেষ, যার নড়ে না, চোখ মেলে না, হাসে না, কাঁদে না। সে তো মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। অযোধ্যাবাসীকে দেখে আজ তাই মনে হয়। আপনি নবাবই চান, প্রজাদের ভালো মন্দ চান না। আপনি আজ ইংরেজের কৌশলের কারাগারে বন্দী। আজ আপনি অযোধ্যার মৃত নবাব। ইংরেজের সঙ্গে সন্ধি ছাড়া আর কি উপায় আছে বেগম? আমি তো নবাব সিরাজউদ্দৌলার মতো হারাতে পারি না সিংহাসন। তুমি কি চাও সিরাজউদ্দৌলার মতো আমার মৃত্যু হোক? সে মৃত্যু আনন্দের। দেশের জন্য, মানুষের ভালোবাসার জন্য দেশের মাটিতে মৃত্যু, সে তো গৌরবের। তুমি কি জানো না, সমস্ত শাসকরা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি দিল্লির শাসনকর্তা সম্রাট বাহাদুর শাহ ইংরেজের ভাতায় বেঁচে আছেন। হয়তো দিল্লীশ্বর অসহায়, সিংহ অসহায় হলেও শক্তিবান। আমরা ইচ্ছে করলে সমস্ত শক্তি দিয়ে তাকে শক্তিশালী করতে পারি। ঝাঁসির রানী আমাকে সেই কথা বলেই চিঠি লিখেছেন। এমনকি বেগম দিল্লীশ্বরও তাতে সম্মতি জানিয়েছেন। তাহলে কানিজরাও কি যুদ্ধ করবে? প্রয়োজন হলে করবে। বেগম, দুঃখ আমারও কম নয়। অযোধ্যার নবাব ওয়াজেদ আলী খাঁর মৃত্যু অনেক আগেই হয়েছে। এখন শুধু বেঁচে আছে তার প্রেতাত্মা। তবু মাঝে মাঝে মনে হয় আমি বেঁচে আছি। ওই গাছগুলো দেখছি, তোমার কথা শুনতে পাচ্ছি, এই বাতাস এসে আমার গায়ে লাগছে। নিশ্চয়ই আমি বেঁচে আছি। আবার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। সব একটা হেয়ালি, একটা ছায়া, একটা দুঃস্বপ্ন। এ আপনার ভীরু মনের বহিঃপ্রকাশ। নবাব ওয়াজেদ আলী খাঁ কোনোদিন ভীরু ছিল না, আজও নেই। তবে কেন, কেন এই স্বপ্ন? এমন স্বপ্ন কখনো দেখিনি। তবু কিছুই বুঝতে পারি না। সব সব যেন জড়িয়ে যায়। আমার রাজ্য আছে, সৈন্য সামন্ত আছে, কিন্তু করার কিছুই নেই বেগম। সেখানেই আমার দুঃখ জনাব। বুঝতে পারছি, তোমার মনও আজ বিদ্রোহী হয়ে উঠেছে। কিন্তু আমার জায়গায় যদি থাকতে, বিরুদ্ধাচারণ করতে পারতে না, শুধু দুঃখ আর আফসোস ছাড়া। সেখানে থাকলে কি করতাম, কি হতো তা আমি জানি না। তবে আমি যেখানে আছি সেখানে থেকেই অযোধ্যাবাসী তথা দেশের জন্য কিছু করতে চাই। এমন কিছু করবে না যার কারণে অযোধ্যার অভিশাপের কালো ছায়া নেমে আসে। জাহাপনার পাওয়ার চেয়ে হারানোর ব্যথাই বেশি। আমি হাসি মুখে সব কিছু হারাতে পারি, কিন্তু শুধু হারাতে পারি না আমার কুতুবখানা।
বিশ্বের বহু জায়গা ঘুরে বহু মূল্য দিয়ে কিতাব সংগ্রহ করে সৃষ্টি করেছি আমার এই কুতুবখানা। এখানে আছে জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডার থেকে জাহাপনা কি শুধু সন্ধি করার জ্ঞানই অর্জন করেছেন, প্রতিবাদ করতে শেখেননি? উপহাস করছো বেগম? জাহাপনা কি নিজেকে উপহাসের পাত্র বলে মনে করেন? বেগম, আমি এখনো অযোধ্যার নবাব। হ্যাঁ, শুধু ঘুমিয়ে আছেন, কিন্তু আমি জাগ্রত নবাবকে দেখতে চাই। বন্দেগি জাহাপনা। নকি খাঁ অসময়ে এই কুতুবখানায়? হয়তো জ্ঞান অর্জন করতে এসেছেন অযোধ্যার সেনাপতি। যুদ্ধবিদ্যার অনেক কেতাবই তো রয়েছে এখানে। যুদ্ধবিদ্যার আর কি কোনো প্রয়োজন আছে বেগম সাহেবা? সে যাক, আপনার আগমনের কারণ? ইংরেজ দূত জাহাপনার সাক্ষাৎ প্রার্থী। ইংরেজ দূত? তাকে সসম্মানে বসতে বলুন। না না জাহাপনা, এ ভুল আপনি করবেন না। ভুল? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, ভুল। সুখের সময় আপনার পাশে ছায়ার মতো থেকেছি, সে মর্যাদা আপনি আমাকে দিয়েছিলেন। দুঃখের সময় যেন আমার বিভ্রান্তি না ঘটে, সেই দোয়াই করবেন হযরত। আমি চাই না আপনি বিদেশি বেনিয়ার কাছে উপহাসের পাত্র হয়ে যান। তাহলে তাহলে কি করবে? আপনি অযোধ্যার নবাব, সাক্ষাৎ করতে হলে ইংরেজ দূতের পূর্বেই অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। সেনাপতি, বলুন বেগম সাহেবা। যান, ইংরেজ দূতকে বলে দিন অযোধ্যার নবাব পরিহাসের পাত্র নন। ইচ্ছে করলেই যখন তখন তার সঙ্গে দেখা করা যায় না, এজন্য পূর্ব অনুমতি প্রয়োজন। তিনি কারো আজ্ঞাবহ নন। জো হুকুম বেগম সাহেবা। কাজটা কি ভালো করলে বেগম? জাহাপানা, আমি চাই না আমার সরতাজ অপমানিত হোক। করলি কি রে ভুল, বাঁধলি যে ঘর গাঙের কুলে, বাঁধলি যে ঘর গাঙের কুলে, করলি কি রে ভুল, ওরে ও বেভুল। ব্রাহ্মণ। আজ্ঞা হয় মহারাজ। ওই প্রকাশ্য দরবারে আমার পুত্র বিজয় সেনের বিরুদ্ধে তোমার অভিযোগ ব্যক্ত করো। মার্জনা হয় মহারাজ। ন্যায় বিচার পাবো তো? এই বিচার ব্রাহ্মণ। সামন্তরাজ জয় সেন কখনো বিচারে পাত্র পাত্রী ভেদাভেদ করে না। মন্ত্রী, এ বিষয়টি ব্রাহ্মণকে জানিয়ে দিন। সে কি ব্রাহ্মণ, এ কথা কি তোমার অবিদিত যে মহারাজের বিচার ঈশ্বরের বিধানের ন্যায় নির্মম নিরপেক্ষ? এবার বলো ব্রাহ্মণ, রাজপুত্রের বিরুদ্ধে অভিযোগ নির্ভয়ে ব্যক্ত করো। আমার পক্ষে তা যতই নির্মম হোক না কেন, কোনো দ্বিধার কারণ নেই। মহারাজ, আপনার পুত্র বিজয় সেন। বিজয় সেন? থামলে কেন? বলো বলো। মহারাজের রাজ্য শস্য শ্যামল, শান্তিময়, সমৃদ্ধ জনপদ। এ সুখের আবাস, শান্তির লীলাভূমি। আর মহারাজের শাসন তাকে বুক দিয়ে ঘিরে রক্ষা করছে। কিন্তু কিন্তু কি ব্রাহ্মণ, মহারাজের শাসনে কোনো কিন্তু নেই। কিন্তু বিজয় সেন আর তার সহচরদের অত্যাচারে এ রাজ্যে বাস করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য রাজপথে পথিকের সম্পত্তি লুণ্ঠন, নিরীহ গৃহস্থের অন্তঃপুরে প্রবেশ করে নারী লাঞ্ছনার অত্যাচার অসহ্য হয়ে পড়েছে। আজ তাই নিরুপায় হয়ে মহারাজের কাছে এসেছি। ব্রাহ্মণ, তুমি কার বিপক্ষে গুরুতর অভিযোগ করছো জানো? জানি, যুবরাজ বিজয় সেনের বিপক্ষে। কিন্তু আপনি আমায় অভয় দিয়েছেন। যদি অভিযোগ সত্য না হয়, বঙ্গের রাজপুত্রের বিপক্ষে মিথ্যা অভিযোগ আনার শাস্তি কি তা তুমি জানো ব্রাহ্মণ? জানি, প্রাণদণ্ড। কি রূপে প্রাণদণ্ড তা জানো? জানি, কুকুর দিয়ে খাওয়াবেন। তথাপি তুমি যুবরাজকে এই অভিযোগে অভিযুক্ত করার সাহস করছো ব্রাহ্মণ? ব্রাহ্মণ, যুবরাজের বিরুদ্ধে এই অভিযোগের প্রমাণ আছে? আছে মহারাজ, আছে। যুবরাজ আমারই অন্তঃপুরে প্রবেশ করে আমারই সম্পত্তি লুণ্ঠন করেছেন। শুধু তাই নয় মহারাজ, আমারই যুবতী কন্যার লাঞ্ছনা করেছেন। কোথায় সেই কন্যা?
এই সেই কন্যা। হা বিধি, কন্যার এই কলঙ্ক আজ জনসমাজে ব্যক্ত করতে হলো। কিন্তু যখন বঙ্গের গৃহস্থের ঘরে ঘরে আজ এই কীর্তি, তখন কি বলবো মহারাজ, লজ্জায় মাথা নুয়ে পড়তে। এখন মনে হয় একথা গোপন করাই ছিল ভালো। বিজয় সেন, তোমার কিছু বলার আছে? না না, আমার কিছুই বলার নেই। এ কথা সত্য? কি হলো, চুপ করে রইলে যে? না না, এ ডাহা মিথ্যে। যুবরাজ, যুবরাজ সত্য কথা বলুন। মহারাজ নিশ্চয়ই চপলমতি যুবরাজের এই উচ্ছৃঙ্খল আচরণ মার্জনা করবে। আবারও জিজ্ঞাসা করি বিজয়, অভিযোগ সত্য? মহারাজ, আমার মুখের পানে চেয়ে দেখুন দেখি, আমাকে কি মিথ্যাবাদী বলে মনে হয়? অনেক পাষণ্ডই ধর্মের মুখোশ পরে হত্যা পর্যন্ত করে। মহারাজ প্রকৃত কথাই বলেছেন। কি প্রকৃত কথা বিজয়? আগে শুনি আপনার অভিসন্ধি কি মহারাজ? অভিসন্ধি? হ্যাঁ মহারাজ, কি মতলব নিয়ে ওই সিংহাসনের উপর আপনি আজ বিচার করতে বসেছেন? আমাকে কারাগারে নিক্ষেপ করার যখন উদ্দেশ্য, তখন করুন। এই বিচারের ভান করার প্রয়োজন কি মহারাজ? বিচারের ভান? তুমি কি বলছো বিজয়? এ তো বুঝা খুব শক্ত নয়, অতি সরল। তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাই তা এখানে বললে রাজ্যের সব পিতা লজ্জায় মুখ ফিরাবে, পুত্রগণ ভয়ে পাংশুবর্ণ হয়ে যাবে, আর এই কৃত্রিম বিচারালয় তা বড় ছোট দেখাবে। তুমি কি বলছো যুবরাজ? হ্যাঁ পিতা, জগৎ চেঁচিয়ে হেসে উঠবে। সেই মিলিত হাস্যের উচ্চরলে তাদের ব্যঙ্গ দৃষ্টির নিচে মহারাজকে বড় ছোট দেখাবে। আর মহারাজ, কিন্তু না, প্রকাশ করব না। পিতা পুত্রের মর্যাদা না রাখুন, পুত্র পিতার মর্যাদা রক্ষা করবে। কিছু কিছু বলবো না। তুমি কি উন্মাদ যুবরাজ? না না, আমি উন্মাদ নই। আমার অপরাধ হয়েছে, আমায় প্রাণদণ্ডের আজ্ঞা হোক, পিতার সংসারের আপদ দূর হোক। পুত্র যদি পিতার আপদ হয়ে দাঁড়ায়, সে দোষ পিতার না, পুত্রের। পুত্রের দোষ পুত্রের, বিশেষত সে পুত্র যদি হয় দেশভক্ত, জন্মভূমি জননীর সেবক। যে পুত্র বিদেশি ইংরেজ বেনিয়াকে ক্ষান্ত হতে বলে, সে দোষ পুত্রের। শতবার শতবার পুত্রের। ব্রাহ্মণ, তোমার কন্যা? ওকে যেতে দিন মহারাজ, ও অত্যাচারে বোবা, উন্মাদিনী। আমি আবারও বলছি, যুবরাজ ওকে এমন অত্যাচার করেছে, ও হয়তো আর কোনো দিন বাকশক্তি ফিরে পাবে না মহারাজ। মহারাজ, বলো ব্রাহ্মণ। যুবরাজের এই অত্যাচার দেখে দুইজন ইংরেজ বণিক বাধা দিয়েছিল বলে যুবরাজ তাদের শুধু অপমানই করেননি, তাদের আঘাতও করেছেন। কি বললে ব্রাহ্মণ? বিজয়, তুমি কি জানো না ওই ইংরেজরা আমার সম্মানিত অতিথি? তাদের অপমান করা মানে আমাকে অপমানিত করা। আমি তোমাকে এই ক্ষমাহীন অপরাধের জন্য আমার রাজ্য ত্যাগ করার নির্দেশ দিচ্ছি। মন্ত্রী মহারাজ, এই মুহূর্তে আমার নির্দেশ পালন করা হোক। যথাজ্ঞা মহারাজ। আর শুনুন, আজ্ঞে মহারাজ। ইংরেজরা যদি তাদের অপমানের জন্য কৈফিয়ত তলব করে, বলবেন বিষয়টি জানা মাত্রই আমি উচিত শিক্ষা দিয়েছি যুবরাজকে। যথাজ্ঞা মহারাজ। সুন্দর, চমৎকার। এসো এসো বেগম, ললিত কলা সব সময় সুন্দর। বসো, নাচ দেখবে। নাচ? যেখানে ইংরেজ বণিকদের অনাচার অত্যাচারে দেশের মানুষ হাহাকার করছে, আর সেখানে জলসা ঘরে তাদের নবাব ললিত কলা উপভোগ করছেন। চমৎকার, চমৎকার। নর্তকী, বেরিয়ে যাও ঘর থেকে। তুমি শুধু আমার বেগমই নও, রাজকার্য পরিচালনায় সব সময় আমার পাশে থেকেছো। তোমার তীক্ষ্ণদীপ্ত বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করেছো। তুমি বলো, সেই সুখের দিনগুলোতে আমি বিনোদনের সুযোগ পেয়েছি কিনা?
আজ আমার দুঃখের দিনে মনে হয় তুমি তুমি অনেক দূরে সরে গেছো বেগম। দুঃখকে যে আপন করে নেয় তাকে তো সুখের পরামর্শ দেওয়া বৃথা জাহাপানা। তাহলে তুমি বলে দাও এখন আমার কি করা উচিত, কি করব? সে আমি ইংরেজ দূতকে বলে দিয়েছি। ইংরেজ দূতকে বলে দিয়েছো? কি বলেছো? দূত এসেছিল দলিল নিয়ে, রাজ্যের নবাব আপনি থাকবেন, কিন্তু রাজ্য পরিচালনা পরামর্শের দায়িত্বে থাকবে তারা। আমি তাদের না করে দিয়েছি। ভুল করেছো বেগম, ভুল করেছো। ভুল করেছি? হ্যাঁ বেগম, ভুল করেছো। এখনো আমি বেঁচে আছি। কম তো হলো না পথ চলা, তবু অন্তহীন পথ রয়ে যায়। চোখ দুটি নিভে আসে কি এক ভীষণ ধোঁয়ার আবর্তে। নানাবিধ ভৌতিক হাওয়া মতিভ্রম মাথা তোলে চারপাশে। মতিচ্ছন্ন আমি ছুটি দিক বিদিক, হয়ে যাই দিশেহারা বেগম। জাহাপানা, আরো কি শোনাবেন হতাশার বাণী? এর কি নেই কোনো প্রতিকার? চেষ্টা তো কম করিনি, ফলের ঘরে পেয়েছি শূন্য। সম্রাট বাহাদুর শাহ ভারতবাসীর শান্তির জন্য বিলাতে পাঠিয়েছিলেন রাজা রামমোহন রায়কে। প্রতিকার হয়নি, মেনে নেয়নি সম্রাটের শর্ত বেগম। বলুন জাহাপানা। চারিদিকে আমি শুনতে পাই হাহাকার আর ক্রন্দন। আমার জন্য আমার দেশের মানুষ কষ্ট পাবে, এ যে ভাবতেও অসহ্য লাগে। তাই আজ নিরুপায় হয়েই ওদের দেওয়া সর্বশর্ত আমি মেনে নিয়েছি। তাতে যদি আমার প্রজারা একটু সুখ পায়, শান্তিতে ঘুমায়, সেটাই আমার সুখ, সেটাই আমার শান্তি। জাহাপানা, এভাবে তো শান্তি আসে না, বরং পরাধীনতাই প্রাধান্য পায়। আমি জানি। জানেন, জেনেও ভুল করছেন জাহাপানা। এই মুহূর্তে এখন যে শান্তির প্রয়োজন, জানো বেগম, আমার মনে হয় আমার কোনো ঘর নেই। এই মুহূর্তে একটি ঘর চাই নিরিবিলি। হন্যে হয়ে খুঁজে মরি চতুর্দিকে, নেই, কিছু নেই কোনো দিকে। শুধু বালিয়াড়ি পড়ে চোখে, দিগন্তের ধুধু রেখা দেখা যায়। মনে হয় আমি বড় অসহায়, দাঁড়িয়ে রয়েছি একা। না না জাহাপানা, এভাবে বলবেন না। আপনি একা নন, আপনার পেছনে আছে হাজার হাজার সচেতন দেশবাসী। সৈন্য সামন্ত আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার নির্দেশের জন্য, ইংরেজ বণিকদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে। না না, তা হয় না বেগম। কেন কেন হয় না জাহাপানা? তাতে শুধু রক্ত ঝরবে, রাজপথ বিচ্ছিল হবে, মা হারাবে সন্তানকে, বোন হবে বিধবা অযোধ্যার, আকাশে বাতাসে কান্নার রোল উঠবে। না না, এ আমি চাই না, এ আমি চাই না। আমার বিশ্রামের প্রয়োজন বেগম, আমি চাই বেগম, আমি চাই। জাহাপানা, অযোধ্যার দিন বুঝি ফুরিয়ে এসেছে বেগম সাহেবা। ওই দেখুন, গোধূলি আকাশে দেখা যায় রক্তের ঘন ঘটা। ইতিহাসের পাতায় তবে কি লেখা থাকবে কলঙ্কের এক অধ্যায়? যোদ্ধার চোখে পানি দেখে অযোধ্যার আকাশ বাতাস কি লজ্জাবোধ করছে না সেনাপতি? চোখের পানি ছাড়া আমার আর কি আছে বেগম সাহেবা? না সেনাপতি, আপনার ওই চোখের পানি অগ্নিগিরির লাভা হয়ে বেরিয়ে আসুক, আমি সেটাই চাই। দেশের মানুষও তাই চায় বেগম সাহেবা। এ কি নর্তকী তুমি? নবাব মহলে গোপনে আশ্রয় নিয়েছিলাম, আপনাদের সব কথাই আমি শুনতে পেরেছি বেগম সাহেবা। এর জন্য তোমার কি সাজা হতে পারে জানো? জানি জানি বেগম সাহেবা। নর্তকী? আমি নর্তকী নই বেগম সাহেবা, আমি সংগ্রামী। নর্তকী বেশে নবাব মহলে প্রবেশ করেছিলাম নবাবকে জানতে এবং বুঝতে, ইংরেজ বণিকদের প্রতি তার মনোভাব যাচাই করতে। কি বুঝলে?
অযোধ্যার সিংহ ঘুমিয়ে গেছে আর অযোধ্যার বেগম হ্যাঁ হ্যাঁ বলো, আমাকে কি বুঝলে? কারাগারে বন্দি এক ব্যগ্র হুঙ্কার করছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। আমরা আমরা সেই কারাগার ভেঙে বের করে নিয়ে আসবো আপনাকে বেগম সাহেবা। কে কে মা তুমি? কি পরিচয় তোমার? সামন্তরাজ জয়সেনের রাজমহলের পুরোহিত এক ব্রাহ্মণের কন্যা। বাবা আমার নামে কলঙ্ক দিয়ে ইংরেজ বণিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। সে কি একজন ব্রাহ্মণ? ধর্মের মুখোশ পরে আজ অনেকেই দেশের মানুষের সঙ্গে বেইমানি করছে বেগম সাহেবা। আসলে তাদের উদ্দেশ্য ছিল যুবরাজ বিজয় সেনকে বিতাড়িত করা। যুবরাজের অপরাধ? তিনি দেশকে ভালোবাসেন আর ঘৃণা করেন ইংরেজ বেনিয়াদের। যুবরাজ এখন কোথায়? অযোধ্যাতেই আছেন। তিনি গড়ে তুলেছেন এক নিজস্ব যোদ্ধা বাহিনী। আমি তার সঙ্গে পরিচিত হতে চাই। অবশ্যই তার সঙ্গে আপনার দেখা হবে বেগম সাহেবা। আমি যাই, যুবরাজকে সুসংবাদটি দিয়ে আসি। বেগম সাহেবা, এ আবার কোন চাল? ইংরেজের কোনো অভিসন্ধি নয় তো? সব কিছুতেই সন্দেহ করা কি ঠিক সেনাপতি? কিন্তু সামন্তরাজ জয় সেন ইংরেজের গোলাম আর তার পুত্র। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি আপনার সৈন্য প্রস্তুত রাখুন। জয় হুকুম বেগম সাহেবা। জয় হোক নবাবের। অভিবাদন গ্রহণ করুন জনাব। আসুন আসুন রাজা জয় সেন, আসন গ্রহণ করুন। আমি আপনার জন্য অধীর হয়ে আছি। হঠাৎ তলব আমাকে কি করতে হবে জনাব? সে কথাই তো জানতে চাই। দেশের এই অবস্থায় আমাদের কি করতে হবে, কি করা উচিত রাজা জয় সেন? নির্বোধ বালকের মতো চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে জনাব? এই সস্তা বাক্যটা ছাড়া কি আপনার অভিধানে আর কিছু নেই? আপনি কি চান আরেকটি পলাশী? আপনি কি চান অযোধ্যার মাটি রক্তে রঞ্জিত হোক? না না, সে আমি চাই না। আমি চাই সুন্দর একটা সমাধান। জাহাপনা, বলুন রাজা জয় সেন। ইংরেজ বণিকরা আমাদের সিংহাসন চায় না, তারা চায় এদেশে বাণিজ্য করতে। আমাদের সম্পদ তাদের দেশে পাচার করে নিয়ে যাবে, তা কি হয়? তবু তো দেশের মানুষ সুখ শান্তিতে থাকবে, কারো প্রতি হবে না কোনো অন্যায় অত্যাচার। তার প্রতিশ্রুতি কি তারা দেবে? সে তো দিয়েই রেখেছে জনাব। দিয়ে রেখেছে? পলাশী প্রান্তরে তারা জয়ী হয়েও কই সিংহাসনে তারা তো বসেনি। সেখানে নবাবই করছেন মীর জাফর আলী খান। সেটা তো বেঈমানির ফসল। অপরাধ মার্জনা করবেন, আমি মনে করি সেটা যুদ্ধ কৌশল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিংহাসন আগ্রহী নন, তারা চান বাণিজ্য। আপনি কি মনে করেন বাংলার মানুষ সুখে আছে? সেখানের বাতাস নির্মল। সকলে তো তাই বলছে। তাই যদি হয়, এখানে তো ইংরেজ সিংহাসনে নয়, এখনো আমি সিংহাসনে বসছি, নবাবী আমার বহাল আছে। তবু কেন অযোধ্যার বাতাস নির্মল নয়? অযোধ্যার বাতাসে ভেসে আসে রক্তের গন্ধ। আঘাত করলে তো প্রতিঘাত আসবেই জনাব। অনাচার অত্যাচার করলে সেখানে প্রতিঘাত অসম্ভব নয়। গোস্তাখি মাফ হয় জাহাপনা। বাতাসের অনুকূলেই মাঝিরা পাল উড়ায়। আপনি মাঝি হয়ে অযোধ্যার হাল ধরেছেন, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ভালো মন্দের। জাহাপনা, আজ্ঞা হলে আমি যেতে পারি? ইজাজত। জয় হোক জনাবের, জয় হোক নবাবের। হ্যাঁ, জয় ছিল আমার কাম্য। এই শান্তির দেশে যত অরাজকতার সৃষ্টি হয়েছে আমি কঠোর হস্তে দমন করেছি। জয়ও আমার এসেছে, কিন্তু আজ অযোধ্যাকে বড় দুঃখিনী মনে হচ্ছে। বীরভূমি অযোধ্যা, কত জয়ের ইতিহাস তোমার বুকে লেখা আছে। আর আমি সেই রাজ্যের নবাব হয়ে আজ অসহায়। আমি কিছুই করতে পারছি না।
কে ওখানে? গোস্তা কি মাফ হয় জনাব? আমি নর্তকী। নর্তকী? তুমি? আমি বিনোদন দিতে আসিনি জনাব, আমি এসেছি জাহাপনাকে আশার বাণী শোনাতে। আশার বাণী? হ্যাঁ, রামগড় ময়দানে হাঙ্গামা চলছিল, ইংরেজরা সেখানে পরাজিত হয়েছে। হাঙ্গামা? হ্যাঁ জাহাপনা, বলতে পারেন যুদ্ধ। যুদ্ধ? আর সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের বেগম সাহেবা। বলো কি, বেগম সাহেবা? সে কথাই তো বলছি জনাব, আমি যাই, সবাই সেখানে আনন্দ করছে। হাঙ্গামার ছয়, তারপর হবে যুদ্ধ, রক্তের বন্যা বয়ে যাবে, হাজার হাজার শবের পাহাড় সৃষ্টি হবে। অযোধ্যার পথে প্রান্তরে শকুনের দল ঠুকরে ঠুকরে খাবে। উফ, কি নৃশংস! আমি ভাবতেও পারি না। জাহাপানা, জাহাপানা। সেনাপতি নকি খাঁ, নকি খাঁ, আপনি কি জানেন রামগড় ময়দানের হাঙ্গামার ঘটনা? সেই কথাই তো বলতে এসেছি জনাব। শুধু রামগড় নয়, দেশের বিভিন্ন স্থানে হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। দেশের যুবক যুবতী, তরুণ তরুণীরা আজ ঘরে বসে নেই, তারা পথে নেমে এসেছে, ইংরেজদের চলার পথ বন্ধ করেছে। বৃদ্ধরা জয়ের প্রার্থনার জন্য মসজিদে মিলিত হয়েছে, হিন্দুরা মন্দিরে, আর বৃদ্ধরা ঘরে রান্না করে সংগ্রামীদের খাবার পৌঁছাচ্ছে। জাহাপানা, এখন আর আমাদের বসে থাকার সময় নেই। কি করবেন? নবাব সৈন্য আপনার মুখের পানে তাকিয়ে আছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এখন শুধু আপনার নির্দেশ চাই। নির্দেশ দিলে সৈন্যরা যুদ্ধে যাবে, হয়তোবা অযোধ্যার অনাচার অত্যাচারের অবসান হবে, কিন্তু কিন্তু এ দেশ তো অরক্ষিতই থেকে যাবে। অযোধ্যার মতোই একদিন সব রাজ্যের মানুষ সংগ্রামী হবে, তারা সংগ্রামে অবতীর্ণ হবে। তখন ইংরেজ বেনিয়ারা আমাদের দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবে না জনাব। সবই আশার বাণী, কিন্তু সে সুযোগ যে আর নেই সেনাপতি। জাহাপানা, পলাশীর যুদ্ধে পরাজয়ের পর এদেশের সব করতল রাজ্যের শাসকরা হতাশায় ভুগতে থাকে, ভেঙে পড়ে তাদের শাসন কার্যক্রম। সেই সুযোগে ইংরেজ বেনিয়া তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যে সব রাজ্যের শাসকদের সন্ধি করিয়ে নেয়। সেই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না সেনাপতি, তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না। জাহাপানা, গোস্তাকি মাফ হয়, সেই দলিলে কি লেখা আছে কোন বিচার শাসন না মেনে নির্বিবাদে আমাদের দেশের মানুষকে অত্যাচার আর হত্যা করা যাবে? আর তাই যদি হয়, আমি থেকে আর কি লাভ? রাজ্যে তো আর সেনাপতির প্রয়োজন নেই জনাব। আমাকে একা ফেলে কোথায় যাবেন সেনাপতি? হয়তো বনে জঙ্গলে, সেখানে আল্লাহকে বলবো এদেশের শাসকদের সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। কোথায় গেলে চিন্ময়ী? এইমাত্র তার কথা শুনলাম, তাকে যে আমার খুব প্রয়োজন। এত চিন্তা কেন নাথ? এই যে আমি, কেবল তুমি আর আমি, আর কেউ নেই। চন্দ্র সূর্য নেই, নক্ষত্র আকাশ নেই, সাগর পর্বত কানন প্রান্তর কিছুই নেই। আছে শুধু তুমি আর আমি। দুটি জগৎ, দুটি বাসনা, দুটি চেতনা, দুটি প্রলয়, দুটি স্বর্গ। চিন্ময়ী, তুমি কি উন্মাদ? হ্যাঁ, আমি উন্মাদ। আমি তোমার প্রেমাস্পদ। বিজয়, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি প্রিয়তমে। সে তো অনেকবার বলেছো। তৃপ্তি হয়নি নাথ, তৃপ্তি হয়নি। আমার অভিধানে আর শুধু ওই এক শব্দ, ভালোবাসি। সে শব্দ কত যে মধুর, কত যে আনন্দের। যেদিন আমার সঙ্গে প্রথম কথা বললে, আমায় কি বলেছিলে মনে আছে চিন্ময়ী? কি বলেছিলাম? রাজ্ঞীর মতো ঘাড় বেঁকিয়ে তর্জনী হেলিয়ে বলেছিলে, আমি তোমায় এই রূপ দান করছি, ভিক্ষুক ভিক্ষা নাও। আর আজ তোমার এত কাতর নিবেদন, ভিক্ষুকের মতো দিন প্রার্থনা।
তোমায় সব দিয়েই তো আমি ভিখারিনী হয়েছি। কেন দিলে? জানি না যুবরাজ, জানি না। সেই আমি আর এই আমি নই। কি ভাবছো চিন্ময়ী? না না না, আমি ভাবছি না। চিন্তা, যে কারণে তোমার পিতা মহারাজ জয়সেন তোমাকে নির্বাসিত করেছেন, আর আমার পিতা আমাকে কলঙ্ক আর তিরস্কার করে দূরে সরিয়ে দিয়েছেন, আজও সেই স্বদেশের চিন্তা তুমি ভুলতে পারলে না যুবরাজ। স্বদেশ কি ভোলা যায়? সুখে দুঃখে বিপদে আপদে আলোকে অন্ধকারে সৌরভে গৌরবে স্বদেশ চিরদিনই স্বদেশ। অযোধ্যারই একটি অংশ আমাদের স্বদেশ। এই লক্ষ্মীপুরী, ফলে ফুলে প্রান্তরে পর্বতে এই অপূর্ব দেশ, এজন্য একে মায়াপুরী। মা শৈশবে ছেড়ে গেলেন, সেই অবধি জন্মভূমি আমার মা, আর সেই মায়ের বুকে চলছে বিদেশিদের অত্যাচার। আমি সহ্য করতে পারি না চিন্ময়ী, আমি সহ্য করতে পারি না। বিজয়, বেগম সাহেব এদিকে আসছেন। অভিবাদন গ্রহণ করুন বেগম সাহেবা। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। তারা আবারও একত্রিত হচ্ছে আমাদের উপরে হামলা করার জন্য। বেগম সাহেবা, আমি জানি, আর সে কথা বলার জন্য এখানে এসেছিলাম। এখন আমাদের কি করা প্রয়োজন? বড় দুঃখ হয় যুবরাজ, বড় দুঃখ হয়। তাদের দৃষ্টিতে আজ আমরা সন্ত্রাসী। বিদেশি ভিক্ষুক জোর করে ভিক্ষা আদায় করতে চায়, আর সে ভিক্ষা না পেয়ে আমার দেশবাসীর সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে। তাদের প্রতি চালাচ্ছে চরম অত্যাচার। এর জন্য তারা পাবে সমুচিত শিক্ষা। কিন্তু তার আগে আমাদের এখান থেকে সরতে হবে। সরতে হবে? হ্যাঁ, আত্মগোপন করতে হবে। ওরা আমাদের আস্তানার খবর পেয়েছে, হয়তো যে কোনো সময় অতর্কিত হামলা করতে পারে। আমরা চলে যাব তপবনে, সেখান থেকে শত্রুর অবস্থান বুঝে আমরাই অতর্কিত আক্রমণ চালাবো। তাছাড়া সেখানে মাওলানা আকরাম খা ও মাওলানা আহমদুল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তারা? হ্যাঁ, দিল্লি থেকে এসেছেন ইংরেজকে প্রতিহত করার জন্য। এদেশের আনাচে কানাচে সর্বপ্রকার মানুষের কাছে সংগ্রাম বার্তা পৌঁছে দিচ্ছে যুবরাজ। আজ আর আমরা একা নই। দেশের আবাল বৃদ্ধ বনিতা আমাদের পক্ষে। এখন শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বের। তার জন্য তো আপনি আছেন বেগম সাহেবা। কিন্তু নিজেকে বড় অসহায় মনে হয়। দেশের মান সম্মান ইজ্জত আর স্বাধীনতার জন্য মহল থেকে বেরিয়ে এসেছি। জানি না নবাব কেমন আছেন, কি অবস্থায় সেখানে অবস্থান করছেন। হয়তোবা তিনি দুশ্চিন্তাগ্রস্ত, হয়তোবা তিনি অনেক কষ্টে আছেন। কাউকে না কাউকে দেশের জন্য জাতির বৃহত্তর স্বার্থে আত্মাহুতি দিতেই হয়। তুমি ঠিকই বলেছ বিজয়। বাংলার নবাব সিরাজের পর অযোধ্যার নবাব ওয়াজেদ আলী আত্মাহুতি দিতে যাচ্ছেন, আর তার জন্যে আমরা সংগ্রাম করছি। বেঁচে থাকবে আমাদের সংগ্রাম, বেঁচে থাকবে আমাদের ইতিহাস। ঠিকই বলেছেন বেগম সাহেবা। আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমাদের সংগ্রাম বাঁচবে। সংগ্রাম কোনোদিন বৃথা যায় না, জয় একদিন আসবেই। বিজয়, বলুন বেগম সাহেবা। এখন গোধূলি লগ্ন, সন্ধ্যা আসন্ন। রাতের মধ্যে আমাদের স্থান পরিবর্তন করতে হবে। জো হুকুম বেগম সাহেবা। Salam Sahib, salam. Nana Sahib, welcome. Asun Nana Sahib. Salam Sahib, salam. Salam, বসুন। সাহেব, দিল্লি থেকে মৌলানা কি যেন নাম চাই? ও হ্যাঁ, মৌলানা আক্রমণ খা ওই খানাকে এসে অযোধ্যার বেগমের সঙ্গে যোগ দিয়েছেন। ও হ্যাঁ, সে খবর আমরা পাইয়াছে। সেজন্য আপনি চিন্তা করিবেন না। নবাব আর তাহার বেগমকে কি করিয়া শিক্ষা দিতে হইবে তাহা আমাদের জানা আছে। আরে আমি তো আগে থাকতেই মহারাজা জয়সেনকে এ বিষয়ে সাবধান করে দিয়েছিলাম সাহেব। ও ভেরি গুড। আপনি মহারাজাকে বলিবেন যে করিয়া হোক হিন্দু মুসলমান যেন
এ খাইতে না পারে, বাকি কাজ আমরা দেখি। সেই জন্য আপনারা চিন্তা করবেন না সাহেব। আরে হিন্দু মুসলমান দূরে থাকুক, হিন্দু হিন্দুকে আমরা এক হতে দিচ্ছি না। সাহেব আমার ব্যাপারটা ও না না সাহেব, সে বিষয় আপনি চিন্তা করিবেন না। আপনাকে भी আমরা তাড়াতাড়ি মহারাজা বানাইয়া দিব। ওকে, তাহলে আমি এখন চলি সাহেব। ওকে ওকে, গুড বাই নানা সাহেব। বাই সাহেব, বাই সাহেব, বাই সাহেব। আজ এই নিভৃত কক্ষে আমি বড় একা বেগম। বারবার তোমাকে মনে পড়ছে। সেদিন তোমার সংগ্রামকে আমি তাচ্ছিল্য করেছিলাম, তার শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। তোমার জয় হোক বেগম, তোমার জয় হোক। জাহাপনার কি কিছু প্রয়োজন আছে? কে? নারী? তুমি তুমি এখানে কেন? অযোধ্যার হতভাগ্য নবাবকে সেবা করা। এখানে আপনার কোনো কিছুর অভাব হবে না। নবাব মহলে যে বিলাসিতা করেছেন, এখানেও তাই করবেন। সবকিছুর ব্যবস্থা আছে। আশ্চর্য! এটা কারাগার। নামটা বলতে পারো? মেটিয়া বুরুজ। মেটিয়া বুরুজ? তাহলে তাহলে আমি কি নির্বাসিত? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বালিকা? আমি হাসছি খুশিতে না, দুঃখে। দুঃখে? আমার প্রভু ইংরেজদের রাজ্য নেই, তারা রাজাও নয়, কিন্তু কারাগার আছে। আর সেই কারাগারকে সবাই মেনে নিচ্ছে। তোমার মতো বালিকার দেশাত্মবোধ আছে। তোমার তাচ্ছিল্যের হাসি ইংরেজদের প্রতি ঘৃণা প্রমাণ করে। অথচ আমি নবাব হয়েও সেই ঘৃণা প্রদর্শন করতে পারিনি। কি হতভাগ্য আমি! যাব না। কে তুমি বালিকা? গোস্তাকি মাফ হয়, যাব না। আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি। সে ছিল আমার মনের জ্বালা, দুঃখ। আমি আপনার নবাব মহলের গৃহ পরিচারিকা, বেগম সাহেবার সেবায় নিয়োজিত ছিলাম। আমার নাম জামেলিয়া। এই জীবন সায়ান্নে এসে আজ বুঝতে পারলাম, তোমাদের মতো মানুষের কাছেও অনেক শেখার আছে, অনেক জানার আছে। দেশের প্রতি তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। আমাকে যে এখন যেতে হবে জাহাপনা। কোথায় যাবে জামেলিয়া? সন্ধ্যা আসন্ন, কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হবে। নামাজের অবসরে আমি আল্লাহকে বলবো। কি বলবে? বলবো আমার বেগম সাহেবা, আমার মালকিন যেখানে থাকুন না কেন, আল্লাহ যেন তাকে সুখে রাখে, বিপদ মুক্ত রাখে। আমার মালকিন যেন জয়যুক্ত হয়ে নবাব মহলে ফিরে আসেন। আবার নবাব মহল ঝলমল করে উঠবে, আনন্দে মুখরিত হবে সারা দেশের মানুষ। আপনি ফিরে যাবেন, আবার সিংহাসনে বসবেন। তারপর 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 বেগম, জানি না তুমি কেমন আছো, কোথায় আছো। সেদিন তোমার মুখে স্বাধীনতা সংগ্রামের কথা শুনে তোমাকে তিরস্কার করেছিলাম। আজ এই মেটিয়া বুরুজ মহলে নির্বাসিত হয়েছি। এখন তোমার তিরস্কারের সময়। করো বেগম, আমাকে তিরস্কার করো। জানি আমার কথা তোমার কানে পৌঁছবে না, তবু বলবো, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের সম্মানের জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়ে হলেও তোমার সংগ্রাম চালিয়ে যাও, চালিয়ে যাও।
জামিলিয়া, জাহাপনা, এসো এসো, আমরা বেগম হযরত মহলের জয়ধ্বনি করি। জাহাপনা, জানি এই জয়ধ্বনি ব্যর্থ, তবু তবু কিছুক্ষণের জন্য হলেও একটু শান্তি তো পাবো। বলো জামিলিয়া, জয় হোক বেগম হযরত মহলের, জয় হোক অযোধ্যার, জয় হোক অযোধ্যার। এতক্ষণ সরকার মুমতাজ উদ্দিন রচিত নবাব ওয়াজেদ আলী যাত্রার অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন বেগম হযরত মহল শিরিন বকুল, জয় সেন মিজু আহমেদ, নকি খাঁ ফরিদ আলী, বিজয় সেন সুব্রত চক্রবর্তী, মন্ত্রী মনিরুল ইসলাম বাদল, ব্রাহ্মণ আলফাস উদ্দিন আহমেদ, চিন্ময়ী সবিতা দেওয়ানজি, জামিলিয়া দিলারা খানম, জনৈক ব্যক্তি তাপস সরকার এবং নবাব ওয়াজেদ আলীর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। কণ্ঠসঙ্গীতে বিপুল ভট্টাচার্য, সম্পাদনা ইমদাদুল হক। ইংরেজ সাহেবের চরিত্রে রূপদান ও যাত্রাটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান জালাল।